হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিনা আর তোমরা দেখছো রিনা কি দুনিয়া। তো আফটার এ লং টাইম উইথ আ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা বলে সংসার নাকি সামান্য ব্যাপার সামলানো, তাদেরকে একটা কথাই বলবো, অনেকে আছে যেমন চাকরি বাকরি করে সেটাকে মহান কিছু মনে করে, তেমনি সংসার সামলানোটাও কিন্তু মহান কিছুর থেকে কম না। একটা গোটা বছর যে কিভাবে পেরিয়ে গেল সেটা আমাদের এই হরিসভা না হলে বুঝতেই পারতাম না। আগের বছর যেন মনে হলো এই সবেই আমাদের হরিসভাটা শেষ হলো, আবার দেখতে দেখতে চলে আসলো। এখন কিনা বাজে বেলা ১:৩০ মতো, আর এখন সোনাই চলে এসেছে আমাদের বাড়িতে। আর সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো, মানে রাত্রেবেলা যখন ঘট বসবে, অধিবাস শুরু হবে আগের বছরের মতো, আবারও সেম তোমাদেরকে দেখ। ১২টা বাজার কিছুক্ষণ পরে শুরু হয় অধিবাস। তো আমাদের বাড়ির সবাই, ভাই, দিদি, আমি, বৌদি গিয়েছিলাম অধিবাস দেখতে প্রত্যেক বছরের মতো। আর আগের বছর সাজিয়েছিল গাঁদা ফুল দিয়ে, তোমরা দেখেছিলে। আগের বছর সাজিয়েছিল গাঁদা ফুল দিয়ে, আর এবছর সাজিয়েছে রজনীগন্ধা দিয়ে। কারণ কি, গাঁদা ফুল দিলে প্রচন্ড হারে ছিঁড়ে ছিঁড়ে ছুটতে থাকে যখন রাসলীলা হয়। বাড়ি আসার পথে ওরা আমার পেছনে খুব লাগছিল, আর এখানে শুভ আমাকে বলছে একটু ফেস প্যাক লাগিয়ে ফর্সা করে দে না। আমি বললাম হ্যাঁ, ফর্সা হয়ে যাবি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। ছেলেদের একটাই কথা, এটা মাখলে কি মুখটা ফর্সা হবে? আমার ভাই তো সব সময় বলে। যাই হোক, তারপর চলে আসলাম রাস্তাতে। আর আমি কোথাও যাবো আর এই নিংড়ি দুটো আমার পেছন পেছন যাবে না, এটা তো কখনো হতেই পারে না। আমি যেখানে যাব ও আমার পেছন পেছন ঠিক যাবে। ম্যাম এখন আমাকে নাম ধরে ধরে ডেকে বলছে, এই না আমার একটা ফটো তুলে দিবি, আমাকে একটু ভিডিও বানিয়ে দিত। আর আমি যা রঙ্গ তামাশা করবো, আমাকে দেখে দেখে সেম টু সেম করতে হবে ওর। শুধু ওর রং ঢংটা দেখো। ও এতটাই আমাকে কপি করে যে আমি যা করব তাই করতে হবে, আমি যা দেখাবো ওকে তাই দেখাতে হবে। আর আমাকে ভেঙচি দেওয়ার মাস্টার। আমাকে বললো তুই চুপ করে বস, আমি তোর একটা ভালো হেয়ার স্টাইল করে দেবো। তো আমি জানি না কি করবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। বেশি কথা বললে আবার চড়-থাপ্পড় কষিয়ে দেবে। মানে আমাকে চুপ করে বসতে হবে। আমি বুঝতেই পারছিলাম না এটা কি ধরনের হেয়ার স্টাইল হচ্ছে। আমাকে বলছে তুই বেশি কথা বলবি না, চুপ করে বসা, একদম নড়বি না। মানে এরকম টাইপের অত্যাচার মাঝে মধ্যে আমার সাথে হয়, কিন্তু আমি কিছু বলতে পারি না। কারণ বললে আমাকে চড়-থাপ্পড় কষিয়ে দেয়। ওইটুকানি মানুষ দেখতে, কিন্তু হাতে খুব জোরে জোরে লাগে। আগের বছর হরিসভার মেলাটার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আমি ভীষণ ভীষণ মজা করে কাটিয়েছি। আর এই বছর পুরো শুরু থেকে আর শেষ পর্যন্ত আমি ভীষণ খারাপভাবে পার করেছি। প্রত্যেক বছরের মতো এবারেও মায়ের মুখ ঝামটা প্রায় আধা ঘন্টা ধরে শোনার পর তারপরে আমি উঠেছি, কিন্তু যা পড়েছিলাম সেটা পড়েই মেলার মধ্যে চলে গেছি। A few moments. বছর মেলাতে যাওয়ার আমার একটা উদ্দেশ্য থাকে যে আমি একটুখানি মেলাতে যাব, একটু ফুটেজ নেব, একটুখানি কিছু খাওয়া দাওয়া করব, আর যদি ইচ্ছে হয় তাহলে কিছু কিনবো। আর আমি মেলাতে যাই একমাত্রই মানুষ যে কিনা পুরো ভিখারির অবস্থাতে যায়। অন্য বছরের তুলনায় এবছর আমি অনেক কিছু কিনেছিলাম, অনেক প্ল্যান করে রেখেছিলাম আমি এই করব, সেই করব, এই জামাটা পরবো, এরকম করে সাজবো। কিন্তু এই বছরটাই আমার সব থেকে বাজেভাবে কাটলো। একটা দিন আমি যেন কেমন বন্ধ ঘরের মধ্যে কাটিয়েছি। এত হাজার হাজার লোকজনের মাঝখানে এসেও আমি যেন কেমন একলা একলা ফিল করছিলাম। এত বাড়িতে লোকজন, মেলাতে এত লোকজন, এত আনন্দ, আমার যেন কিচ্ছু ভালো লাগছিল না। সবসময় নর্মাল থাকার চেষ্টা করছিলাম, আমি সবসময় নর্মাল সবকিছু দেখাচ্ছিলাম, কিন্তু কোথাও একটা আয়নার সামনে গিয়ে রাত্রেবেলা যেন মনে হচ্ছিল আর পারছি না, আর হচ্ছেই না আমার দ্বারা এগুলো। বরাবরই আমার এই ছোট ছোট বাচ্চাদের জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর এই রোলটা কিন্তু আমার জন্য একদমই না, এটা আনা হয়েছিল মায়ের জন্য, কিন্তু সেদিন যেহেতু মায়ের নিরামিষ ছিল তাই জন্য আমি খেয়ে আর শুয়ে পড়েছি। এখন যে এটা ওটা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। তারপর সকালবেলা ব্রাশ নিয়ে বেরিয়ে গেলাম রাস্তার দিকে, কারণ কি আজকে থেকে আমাদের মেলার জাঁক জমক করে সবকিছু শুরু। আর তার মধ্যেও যেন আমাকে ভীষণ একলা মনে হচ্ছে। আমার মা বলে তুই কি কখনো বড় হবি না? আসলে এতটাই রোগা পাতলা আমি যে আমার দিদির মেয়ে আমাকে চাকিয়ে ফেলে দিতে পারে। আর আমি কখনো বড় হতেই চাই না, আমার এই বাচ্চা বাচ্চা জিনিসগুলোই ঠিক আছে। নিত্য নতুন রান্না করতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে, আর সেই রান্নাটা যখন কেউ খেয়ে বলে ভালো হয়েছে, তখন তো আমি আলাদা রকমেরই শান্তি পাই। আগের বছর আমি মালসা সাজিয়েছিলাম, আর এবছর আমি এটা ওটা করতে করতে আমি ঠিক সময় করে পাইনি। আর নিজে যেন কেমন একটা উদ্ভটের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, ভবঘুরের মতো। প্রত্যেক বছর পুকুরে জল থাকে না, আগের বছর দেখিয়েছিলাম
আমাদের বাড়ির ঠিক সামনেটাতে আমরা স্নান করেছিলাম, মানে সবাই স্নান করেছিল। আর এবছর তো পুকুরে একদমই জল শুকিয়ে গেছে। এটা আমার ছোট থেকে বড় হওয়ার পর প্রথম গন্ডি দেওয়া। আমি কখনো গন্ডি দিইনি, কারণ প্রত্যেক বছর দেখেছি বাড়ির সবাই, পাড়ার সবাই, আমার দিদি, মা, বাবা সবাই গন্ডি দিই, কিন্তু আমি কোনো বছর গন্ডি দিই। যেহেতু মানত করা ছিল কোনো একটা কিছু নিয়ে, তাই জন্য কি ভাবলাম ঠাকুরের কাছে দেনা পাওনা তো আমার অনেক আছে, কারণ আমি না ঠাকুরের কাছে সবসময় বলি ভগবান সবাইকে ভালো রেখো। তারপরে ছিল পুষ্পাঞ্জলি, আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মালসা ভোগের ওখানে প্রণাম করে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে চরণামৃত খেয়ে এখানে ঠাকুরকে প্রণাম করে মালসা ভোগগুলোকে ভালো করে চোখ ভরে দেখে বাড়িতে এসে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা বেডশিট পেতে পাখার হাওয়া চালিয়ে সুন্দর করে আমি অপেক্ষা করছিলাম আমার বোনের। ঠাকুর পাপের শাস্তি দিচ্ছে। তুই হরিনাম শুনতে এসে এখানে মোবাইল ঘাঁটছিস। এ কিন্তু হরিনাম শুনতে এসে হচ্ছে ফোন ঘাঁটছে দেখো। আচ্ছা তোর আসার কথা কটাই ছিল বল? আগের দিন, আজকে হচ্ছে তুই এসছিস, তাও আবার কটার সময় এসছিস? হ্যাঁ, তোর কটার সময় আসার কথা ছিল? হ্যাঁ, দেখো গাইস কে আমি ল্যাদ খেয়ে পড়ে আছে। ওর বাড়িতে আবার নাকি পুজো, আর ওর বাড়িতে নাকি ওর হরি নাম। সে এই জায়গায় ল্যাদ খেয়ে পড়ে আছে। এই ঠাকুর আছে প্রত্যেক বছর মানে মেলাতে যাওয়ার জন্য মুখ শুনে কই তোর মুখটা দেখ, আমার চোখ ঢুকে গেছে পুরো গন্ডি। অনেক বছর পর হঠাৎ করে আমাদের বাড়িতে আসলেন স্যার। এই যে আমাদের রণবাবু দেখছো, ইনি হচ্ছেন আমার খুব কাছের বন্ধু, মানে আমি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। বড় লোক আমাদের বাড়িতে এসেছে। ক বছর পরে এসেছিস বল? 3 বছর পরে এসেছিস। গাইস জানে তুই মিথ্যে বলছিস, বল 5 বছর পরে এসেছিস। তুই কি কানা কি সব করছিস? তুই এরকম কাঠের মতো দাঁড়িয়ে আছিস কেন? স্যার বসুন, আমাদের বাড়িতে গরিব মানুষের পদ তুলে দিয়েছে। আচ্ছা বস 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 বস। হ্যাঁ কি হয়েছে? আমার বাবা নাকি শিক্ষা দেয়নি। गजब बेइज्जती है। লোকের বাড়ি এসে আবার চেয়ে খাচ্ছে, বলছে কি করেছিস দে। মোমো খাইয়েছিলিস, আমি তাই জন্য তোর কথা দাবি দাবি খাবার খাচ্ছি। আসলে ওর সাথে আমার বন্ধুত্বটা শুধু বন্ধুত্বই না, ফ্যামিলিগত দিক থেকেও একটা সম্পর্ক হয়ে গিয়েছে। মানে ওই যে হয় না, বন্ধুত্ব থেকে আর কি ফ্যামিলির সম্পর্ক হয়ে যায়। তখন গিয়েছি মাঝরাতে রাসলীলা দেখতে, মানে তখন 1টা থেকে 1:30 বাজে আমি গিয়েছি রাসলীলা দেখতে। সারা মেলাতে আসার সময় পাইনি এটা বলবো না, ইচ্ছাকৃতভাবেই আসিনি। আর রাসলীলা দেখতে এসেছি, তাও কিনা ভাইকে ডেকে নিয়ে। বোন এসেছিল, ও কিনা ঘুমিয়ে পড়েছিল। আমি সারাটা দিন পুরো ঘরের মধ্যে এমনভাবে কাটিয়েছি যা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি জানি না হঠাৎ করে কেন আমার মুড অফ হয়ে গিয়েছিল, আমার কোনো কিছু ভাল লাগছিল না, না মেলাতে আসতে ভাল লাগছিল, না লোকজনের সাথে কথা বলতে। জোর করে বসে পড়লাম রাসলীলা দেখার জন্য। অন্য বছর আমি এখানে গিয়ে সবার মাঝখানে বসি, কিন্তু এই বছর একদম সবার থেকে পেছনে গিয়ে বসেছি, যাতে কি আমি এখানে বেশিক্ষণ না থাকতে পারি। আমার যেন ওখানে একদমই ভাল লাগছিল না বসে থাকতে। আর এখানে একটা কাকা বেশ সুন্দর নাচছে। ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর, মানে ধরে ধরে পুরো আধা ঘন্টা বসেও থাকিনি ঠিকঠাক, মানে 15 থেকে 20 মিনিট আমি বসেছিলাম। তারপর এত অস্বস্তি, এত মুড অফ লাগছিল, আমি উঠে এসেছি। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ কি আমি যখন প্রচণ্ড ওভার থিঙ্কিং করি তখন আমার এই জিনিসগুলো হয়, আমার ঘুম আসে না। আর তখন
তখন ওই চিন্তা ভাবনা করতে করতে 5টা মোটামুটি বেজে গেছে। আমি আবার অনেকটাই মাঝ বরাবর চলে গিয়েছে আর আমি তখন গিয়েছি, দেখছি সবাই খুব আনন্দ করছে, খুব মজা করছে। সেদিন আর তার কিছুদিন আগের থেকে আমি একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছি, তুমি যে জিনিসটা নিয়ে পিছিয়ে থাকবে তোমার থেকে আগে তারা এগিয়ে যাবে। রাধা কৃষ্ণ কি, রাধা শ্যাম কি, রাধা গোবিন্দ কি। এদিকে সবাই হয়তো আনন্দ করতে ব্যস্ত আর আমার দিদির মেয়ে মোবাইল ফোনে ভিডিও দেখতে ব্যস্ত। মানে ভাবো, कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এই ভিডিওটা করে দিয়েছিল আমার ভাই। মানে আমি যখন আবির খেলা দেখতে ব্যস্ত তখন আমার ভাই করে, সবাই এমন বীভৎসভাবে নাচছিল। তো যাই হোক, এভাবে দেখতে দেখতেই আমাদের হরিসভাটা কেটে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।